সবাই কি আমার কথা শুনতে পাচ্ছেন স্যার? ক্যান ইউ হিয়ার মি গাইস? আমরা S1 এর যে কন্টেন্ট, এই কন্টেন্ট বেসড আমরা কাজ শুরু করব। আজকে তোমাদের ওয়ার্কবুকটাও দিয়ে দিব, বাট ওয়ার্কবুক আমার ইনস্ট্রাকশন ছাড়া করা শুরু করবে না। আমি যখন যেটা বলবো এটা করবে। হ্যাঁ, যখন আমার এই টপিকের লেকচার সব হয়ে যাবে, ইউ আর মানে ফ্রি টু ডু এনি সাম ফ্রম দেয়ার। বাট এর আগে করতে গেলে কি দেখা যাবে যে তোমার কনফিউশন হচ্ছে, আরো কনফিডেন্স লেভেল ডাউন হয়ে যাবে। ডোন্ট স্টার্ট ডুইং দ্যাট। জাস্ট মনে রাখবা, আমরা যেই কয়দিন এই চ্যাপ্টারটা করব, এই ওয়ার্কবুকটা অবশ্যই যাতে ওয়ার্কবুকগুলো তোমার সাথে থাকে, দ্যাট ইজ ভেরি ইম্পর্টেন্ট। S1 এর ব্যাপারটা হচ্ছে যে যখনই আমরা স্ট্যাটিস্টিক্সে স্টার্ট করি, প্রথমেই আমার যে জিনিসটা জানা দরকার সেটা হচ্ছে দুইটা টার্ম। এই দুইটা টার্ম হচ্ছে, একটা হচ্ছে তোমার ডেটা, আরেকটা হচ্ছে ভ্যারিয়েবল। একটা হচ্ছে ডেটা, আরেকটা হচ্ছে ভ্যারিয়েবল। সো এই দুইটা নিয়ে আমরা প্রথমে এখন একটু কাজ করব। সবাই একটু লিখে নাও যে আমরা স্টার্ট করেছি আজকে ওয়ার্কবুক 1 এর লেকচার 1। আমি স্ক্রিনটা শেয়ার করে দিচ্ছি। দেখো, ওয়ার্কবুক 1 lecture 1 একটু লিখো সবাই। First exploring data. Right on guys? First আমরা data related কাজ স্টার্ট করব। The very first thing we should know যে আমাদের what is data and what is variable. So একটু লিখবো সবাই। Data মানে হচ্ছে collection of measurements or observation. Collection of measurements or observations. এখন কথা হচ্ছে মেজারমেন্টস, অবজারভেশন, এগুলো বলতে আমরা কি বুঝি? যেমন আমি যদি তোমাকে বলি যে এই ক্লাসে যারা আছে সবার কালার অফ আইস, এটা নোট ডাউন করো, ঠিক আছে? তাহলে এটা কি তুমি অবজার্ভ করবা না মেজার করবা? কালার অফ আইস অবজার্ভ করবো, সো দিস ইজ অবজারভেশন। আর মেজারমেন্ট কি? যেমন মনে করো তোমাকে বললাম এই ক্লাসে যারা আছো সবার হাইট লাগবে আমার, সো হোয়াট উড ইউ ডু? অবজার্ভ অর মেজার? measure. So data মানেই হচ্ছে collection of either measurements or observations. মনে থাকবে স্যার? Very good. Now come to the next point, that is variable. তো ভ্যারিয়েবলটা বোঝানোর আগে একটা জিনিস তোমাকে বলি। তো যেমন তোমাকে বললাম হাইট নাও, তুমি করলা কি? লিখলা একজন একটা 5 feet 2 inch, 5 feet 7 inch, 6 feet লিখলা। এখন লেখার পরে কি তুমি নরমালি কি করবে? এরকম একটা হেডিং দিবা না, হাইট। এই যে তুমি হেডিং যেটা দিয়েছো, দ্যাট ইজ ইউর ভ্যারিয়েবল। এই যে তুমি হেডিং যেটা দিলা, একটা ডেটা লেখার পরে একটা যে হেডিং দিছো, দ্যাট হেডিং ইজ দ্য ভ্যারিয়েবল। সো আমরা এইভাবে লিখবো যে ভ্যারিয়েবল হচ্ছে হেডিং অফ দ্য ডেটা। রাইট অন গাইস? ভ্যারিয়েবল হচ্ছে দ্য হেডিং অফ দ্য ডেটা। অনলাইনে যদি কখনো অডিও ডিস্টারবেন্স থাকে প্লিজ আমাকে জানাবার সাথে সাথে। হ্যাঁ, আরেকভাবে বলা যায়, দেখো, দ্য থিং দ্যাট ইজ অবজার্ভড অর মেজার্ড ইজ দ্য ভ্যারিয়েবল, তাই না? যেমন আমি মেজার করেছি কি এখানে? হাইট, সো হাইট মাস্ট বি দ্য ভ্যারিয়েবল। সো লিখবো সবাই যে তোমার দ্য থিং দ্যাট ইজ মেজার্ড অর অবজার্ভড ইজ ভ্যারিয়েবল। আরেকটা কথা স্যার, আপনারা অনেকেই মনে হয় ফেসবুক গ্রুপগুলোতে জয়েন করেন না, প্লিজ ডু ইট বাই টুডে। কারণ অনেক সময় অনেক এমার্জেন্সিতে আমাদের কিছু ইনফরমেশন শেয়ার করতে হয়, লাইক এই যে আজকের ক্লাসটার ব্যাপারে। যেমন আমরা ওখানে শেয়ার করেছিলাম যে আজকের ক্লাসটা ব্যাচ 1 ব্যাচ 2 মানে থার্সডেতে যেহেতু আমি ক্লাস নিতে পারবো না, বিকজ মাস্টার মাইন্ডে নিউ ব্যাচের ওরিয়েন্ট। স্যার এখন এই যে ডেটা আর ভ্যারিয়েবলের ব্যাপারে মোটামুটি আইডিয়া হয়েছে তো নাকি? এখন দেখো, এই ডেটা আর ভ্যারিয়েবলকে আমরা কয়েকটা সেগমেন্টে ডিভাইড করতে পারি। ফার্স্ট অফ অল দুইটা সেগমেন্ট, একটা হচ্ছে কোয়ালিটেটিভ আর একটা হচ্ছে কোয়ান্টিটেটিভ। কোয়ালিটেটিভ মানে এর কোনো নিউমেরিক্যাল ভ্যালু নাই। যেমন মনে করো কালার অফ আইস, ব্র্যান্ড অফ কার্স, হেয়ার কালার, এগুলোর কোনো নিউমেরিক্যাল ভ্যালু আছে? সো এদেরকে বলা হয় কোয়ালিটেটিভ ডেটা। আর যেগুলো নিউমেরিক্যাল ভ্যালু আছে, যেমন হাইট, ওয়েট, হ্যাঁ, মার্কস ইন দ্য এক্সাম, এদেরকে নিউমেরিক্যাল ভ্যালু থাকে, সো এদেরকে আমরা বলি কোয়ান্টিটেটিভ ডেটা। ঠিক আছে স্যার? সো একটা হচ্ছে কোয়ান্টিটি, নিউমেরিক্যাল ভ্যালু আছে, হ্যাজ নিউমেরিক্যাল ভ্যালু, আর কোয়ালিটেটিভ যেটা এর নো নিউমেরিক্যাল ভ্যালু।
এক্সাম্পল হিসেবে আমরা একটু লিখে রাখতে পারি যে কোয়ান্টিটেটিভ হচ্ছে তোমার হাইট, এজ, এদের নিউমেরিক্যাল ভ্যালু আছে, সো দিজ আর কোয়ান্টিটেটিভ ভ্যারিয়েবল। আর কোয়ালিটেটিভ হচ্ছে ধরো হেয়ার কালার, ব্র্যান্ড অফ কার্স, হ্যাঁ, আই কালার, এগুলো। কোয়ালিটেটিভ ডেটার আর ফার্দার কোনো সেগমেন্টেশন নাই, বাট কোয়ান্টিটেটিভ ডেটাকে আরো সেগমেন্টাইজ করা যায়। তো কোয়ান্টিটেটিভ ডেটার ওইটা লেখার আগে আমি ছোট্ট একটা ডিসকাশন করতে চাই, এরপর আমরা লিখবো, তাহলে তোমাদের জন্য বোঝাটা ইজিয়ার হবে। যেমন ধরো তুমি একটা টেস্টে অ্যাপিয়ার করছো, টেস্টটা ছিল ধরো 20 মার্কস, তাহলে তোমার মার্কসটা কেমন হবে? কেউ হয়তো পাইছে 15, কেউ পাইছে 20, কেউ পাইছে 18.5 যদি ফ্র্যাকশনে দেয়, বা এট বেস্ট এমন হইতে পারে যে 17.25, তাই না? কারো মার্ক কি এমন হবে 8.3312 হবে? কখনোই হবে না। তার মানে কি আমি বলতে পারি যে মার্কসের ভ্যালুটা 0 থেকে 20-র মধ্যে কিছু স্পেসিফিক ভ্যালুস সে নিবে, সব ভ্যালু সে নিবে। 0 থেকে 20-র মধ্যে কিছু স্পেসিফিক ভ্যালু সে নিবে, সব ভ্যালু সে নিবে না, তাই না? এটা কি বলা যায়? আচ্ছা, এবার আরেকটা এক্সাম্পল বলি। মনে করো তোমাকে হাইট মেজার করতে বললাম, তো এই ক্লাসে যারা আছে সবার হাইট যদি আমরা মেজার করি, দেখা গেল তোমার 5 ফিট থেকে 7 ফিট এর মধ্যে আছে। তো এর মধ্যে কি সে যে কোনো ভ্যালু নিতে পারে না? কোনো তো রেস্ট্রিকশন নাই যে 5.221 হইতে পারবে না, হইতে তো পারে, তাই ইট ক্যান বি লাইক দ্যাট। সো আমি কি বলতে পারি 5 ফিট থেকে 7 ফিটের মধ্যে ইট ক্যান টেক এনি ভ্যালু? তাহলে দুই টাইপের ভ্যারিয়েবল তুমি দেখলা। একটা ভ্যারিয়েবল হচ্ছে ইট ক্যান টেক এনি ভ্যালু ইন দ্য গিভেন রেঞ্জ, আবার আরেক টাইপের ভ্যালু হচ্ছে ইট ক্যান টেক অনলি সাম স্পেসিফিক ভ্যালুজ ইন আ গিভেন রেঞ্জ, রাইট? এই যে ব্যাপারটা, এর উপর বেস করে দুইটা সেগমেন্ট করা হয়। যখন ইট ক্যান টেক সাম স্পেসিফিক ভ্যালুজ ইন আ গিভেন রেঞ্জ, সেটাকে বলা হয় ডিসক্রিট ভ্যারিয়েবল। আর যখন সে ইট ক্যান টেক এনি ভ্যালু ইন দ্য গিভেন রেঞ্জ, সেটাকে বলা হয় কন্টিনিউয়াস ভ্যারিয়েবল। ওকে গাইস, আসলে লিখে ফেলি তাহলে আরো ভালো মতো মাথায় চলে আসবে। ডিভাইড করতে পারি, একটা হচ্ছে ডিসক্রিট ভ্যারিয়েবল, আরেকটা হচ্ছে কন্টিনিউয়াস ভ্যারিয়েবল। ডিসক্রিট ভ্যারিয়েবল অ্যান্ড কন্টিনিউয়াস ভ্যারিয়েবল। ডিসক্রিট ভ্যারিয়েবলে যে আমি এখানে নোটটা লিখে দিলাম, দ্য ভ্যারিয়েবল দ্যাট টেকস অনলি সাম স্পেসিফিক ভ্যালুজ ইন আ গিভেন রেঞ্জ। এটা একটু লিখে নাও, দ্য ভ্যারিয়েবল দ্যাট ক্যান টেক অনলি সাম স্পেসিফিক ভ্যালুজ ইন আ গিভেন range. Variable that can take any value in a given range. The variable that can take any value in a given range. তবে আমরা একটু লিখে নিব তোমার ব্যাংক নোটস। তোমার ব্যাংক নোটস যেটা, এর ভ্যালুগুলো কি? 50 টাকা, 20 টাকা, 100, 1000, 500। তো 550 তো কোনো নোট নেই, তাই না? তার মানে ইট ক্যান হ্যাভ সাম স্পেসিফিক ভ্যালুজ, নট অল ভ্যালুজ, সেজন্য এটা ডিসক্রিট। আর এখানে হচ্ছে এক্সাম্পল হিসেবে আমরা লিখতে পারি টাইম। কেন? কারণ টাইম ক্যান টেক এনি ভ্যালু ডিপেন্ডিং অন দ্য ডিভাইস দ্যাট ইউ ইউজিং, তাই না? তো এখন ঘটনা হইতেছে একটা ডিভাইসের মধ্যে মনে করো যে ম্যাক্সিমাম 5 ডেসিমেল প্লেস পর্যন্ত দিতে পারে, তো এর বাইরে তো আর পাবো না, বাট 5 ডেসিমেল প্লেস পর্যন্ত ইট ক্যান টেক এনি ভ্যালু। সো আমরা এটাকে কি বলবো? কন্টিনিউয়াস ভ্যারিয়েবল। সবাই কি বুঝতে পারলাম স্যার? হ্যাভ ইউ গট দ্য আইডিয়া এভরিওয়ান? তাহলে একটু প্র্যাকটিস করে আসো। কিছু এক্সাম্পলস দিচ্ছি, সেই এক্সাম্পলে তুমি প্রথমে লিখবা যে এটা কি ডিসক্রিট নাকি, প্রথমে লিখবা এটা কি কোয়ান্টিটেটিভ নাকি কোয়ালিটেটিভ। তারপর সেটা যদি কোয়ান্টিটেটিভ হয় তাহলে সেটা লিখবা হচ্ছে এটা কি ডিসক্রিট নাকি কন্টিনিউয়াস। ওকে গাইস, একটা হচ্ছে তোমার ফার্স্ট ওয়ানটাকে করো, যে স্টেট ওয়েদার ইচ অফ দ্য ফলোইং ভ্যারিয়েবলস ইজ কোয়ান্টিটেটিভ অর কোয়ালিটেটিভ অ্যান্ড ডিসক্রিট অর কন্টিনিউয়াস। দেখো এখানে এ বি সি ডি ই চারটা আছে, আর এরপরে হচ্ছে স্টেট হুইচ অফ দ্য ফলোইং স্টেটমেন্ট আর ট্রু। এমসিকিউ টাইপ, জাস্ট শিখলাম, এটার একটা রিভিশন টাইপ, ভেরি সিম্পল থিংস। ওকে, তাহলে আসলে আমরা একটু দেখি দ্য হাইট অফ আ বিল্ডিং কি, এটা কোয়ান্টিটেটিভ অ্যান্ড
কন্টিনিউয়াস, দেন ইট ক্যান বি অফ এনি হাইট। যদিও বিল্ডিং এর একটা সার্টেন কোড থাকে, ওই হাইটেই হইতে হয়, বাট স্টিল আমরা যদি নর্মালি চিন্তা করি, ইট ক্যান বি অফ এনি ভ্যালু, রাইট? আচ্ছা, দ্য কালার অফ আ জাম্পার, কোয়ালিটেটিভ, ভেরি গুড। টাইম স্পেন্ট ওয়েটিং ইন এ কিউ, কোয়ান্টিটেটিভ অ্যান্ড কন্টিনিউয়াস। দেখো এটাকে কিন্তু আমরা আবার ডিসক্রিট বানাতে পারতাম, কিভাবে জানো? আমি যদি লিখতাম টাইম স্পেন্ট ওয়েটিং ইন এ কিউ টু দ্য নিয়ারেস্ট সেকেন্ড, তাহলে কিন্তু সে আবার ডিসক্রিট হয়ে যাবে। কথা বুঝতেছি সবাই? ওকে। তারপর দেখো শু সাইজ, কোয়ান্টিটেটিভ অ্যান্ড ডিসক্রিট, ভেরি গুড। নেমস অফ স্টুডেন্টস ইন এ স্কুল, কোয়ালিটেটিভ, ফাইন। আচ্ছা, এরপরে দেখো দ্য ওয়েট অফ অ্যাপলস ইজ ডিসক্রিট, false, very good, it is continuous, right? Number of apples on the trees in an orchard is discrete data. True. Number of apple key, discrete. Amount of time it takes a train to make a journey is continuous. True. Finhal collected data on car colors by standing at the end of a road and writing down the car colors. The data she collected is quantitative. False, it is qualitative. Very good, guys. কারো কোনো কনফিউশন আছে কোনোটায়? আচ্ছা, অফিসে এসে একটু সিফাত স্যারের কাছ থেকে কালেক্ট করে নিবে, আর ওয়ার্কবুক পাওয়ার পরেই সবাই নাম লিখে ফেলবে। হ্যাঁ, এটা কিন্তু মানে একটা করেই কপি এক একজনের জন্য। তুমি মানে ইফ ইউ লস্ট ইট, মানে দেন আই ক্যানট গিভ ইউ অ্যানাদার কপি। হ্যাঁ, নাম যখন জেনারেশন অফ ডেটা। সো একটা ডেটাকে অনেকভাবে রিপ্রেজেন্ট করা যায়। আজকে আমরা তিনটা টাইপ দেখব, যেটা নন গ্রাফিক্যাল। গ্রাফিক্যাল ডেটা রিপ্রেজেন্টেশন হয়, যেমন হিস্টোগ্রাম, কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি গ্রাফ, হ্যাঁ, বক্স অ্যান্ড হুইস্কার প্লট, এগুলো হচ্ছে তোমার গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশন। আর আজকে আমরা যেগুলো নিয়ে ডিসকাস করবো, এগুলো হচ্ছে নন গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশন অফ ডেটা। তিন টাইপের হতে পারে: র ডেটা, ফ্রিকোয়েন্সি টেবিল, গ্রুপ ডেটা। ঠিক আছে স্যার? তাহলে র ডেটা জিনিসটা কি? র ডেটা মানে হচ্ছে, মনে করো আমি তোমাকে কিছু একটা ডেটা কালেক্ট করতে বলছি, তুমি নিচ্ছ, কমা কমা দিয়ে জাস্ট পাশে পাশে লিখতেছো, দিস ইজ কল র ডেটা। যেমন মনে করো এরকম, এইভাবে আমরা জাস্ট কমা কমা দিয়ে লিখে ফেলছি, এটাকে বলা হয় র ডেটা। ওকে গাইজ? আচ্ছা, এরপরে সেকেন্ড ওয়ান হচ্ছে ফ্রিকোয়েন্সি টেবিল। ফ্রিকোয়েন্সি টেবিল হচ্ছে একটা স্ট্রাকচার্ড রিপ্রেজেন্টেশন অফ ডেটা, যেটা সবচেয়ে বেশি কাজে দেয় কখন জানো? যখন একই ভ্যালু বারবার আসে। যেমন মনে করো শু সাইজ নিচ্ছ, দেখলা যে তুমি 39 শু সাইজটা 20 জনের আসছে, তো 39 20 বার না লিখে আমি যদি ফ্রিকোয়েন্সি টেবিল ইউজ করি, দ্যাট ইজ ইজিয়ার টু আন্ডারস্ট্যান্ড অ্যান্ড ইজিয়ার টু ডিল উইথ অ্যাজ ওয়েল, রাইট স্যার? সো ব্যাপারটা হচ্ছে এরকম। আমরা সেকেন্ড টাইপ হচ্ছে আমাদের ফ্রিকোয়েন্সি টেবিল। It helps when number of observations is big. It helps when number of observation is big. একটা ডেটা মনে করো আমরা নিচ্ছি শু সাইজের, তো শু সাইজ গুলো আমরা যদি পেলাম মনে করো এরকম 39, 40, 41 or 42, 43, ঠিক আছে? আমরা আচ্ছা, তো এর পাশে এখন ফ্রিকোয়েন্সি লিখবো। ফ্রিকোয়েন্সি লিখলাম 39 এর পাশে লিখলাম মনে করো 3। এটা মানেটা কি? এই যে 39 এর পাশে 3 লিখলাম, হোয়াট ডাজ ইট মিন? আমি 39,39,39 না লিখে লিখলাম 39 এর পাশে 3, দ্যাট মিনস দেয়ার আর 3 পারসনস যাদের শু সাইজ হচ্ছে 39। সবাই বুঝতে পারতেছি কথা? আচ্ছা, এরপরে দেখো 14 পাশে আমি লিখলাম 17, তার মানে কি দেয়ার আর 17 পারসনস যাদের শু সাইজ হচ্ছে 40। ক্লিয়ার গাইস? ওকে, এই আন্ডারস্ট্যান্ডিং গুলো ইম্পর্টেন্ট। আমরা ডিরেক্টলি উই ক্যানট জাম্প ইনটু সলভিং সামস, এর আগে আমাদের বেসিক গুলো একটু রেডি করতে হবে, তারপর সাম করা দেখবা তোমার জন্য কম্পারেটিভলি একটু কমফোর্টেবল হবে। হ্যাঁ, আচ্ছা, 41 এর পাশে লিখলাম 29, তারপর তোমার 34, তারপর হচ্ছে 40। ঠিক আছে? আমরা শিখবো সেটাকে আমরা বলি কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি। কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি মানে হচ্ছে রানিং টোটাল অফ ফ্রিকোয়েন্সিস।
রানিং টোটাল অফ ফ্রিকোয়েন্সিস। এটা কিভাবে লিখে সেটা আগে আমরা একটু লিখে নিই। কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি, ঠিক আছে স্যার, কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি, এটাকে আমরা লিখলাম 3। এখন 39 পর্যন্ত 3 ছিল, 40তে আরো 17, তাহলে আমি যদি তোমাকে বলি 40 পর্যন্ত টোটাল কত, স্টার্ট থেকে, হ্যাঁ 20, ভেরি গুড, তার মানে এটার সাথে এটা অ্যাড করে দিব, 20 হয়ে গেল, বুঝছি। এখন যদি তোমাকে বলি 41 পর্যন্ত টোটাল কত, এই পুরোটা না, তার মানে কি 20 এর সাথে আমরা 29 অ্যাড করে দেবো, দ্যাট ইজ 49। সো কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি বের করার টেকনিক হচ্ছে ক্রস অ্যাডিশন করতে থাকবে। তারপর এটা কত হবে তাহলে, 49 এর সাথে 34 অ্যাড করব, দ্যাট উইল গিভ ইউ 83, 83 এর সাথে 12 অ্যাড করব, দ্যাট উইল গিভ ইউ 95। ক্লিয়ার গাইস? তাহলে এইখানে যে টোটাল করলে যেটা আসবে আর এই লাস্টেরটা, এটা সবসময় সেম হবে। কথা কি বুঝতে পারলাম স্যার? আচ্ছা, এখন একটা মজার ব্যাপার দেখো, আমি যদি তোমাকে এই টেবিলটা দিয়ে তোমাকে জিজ্ঞেস করি হোয়াট ইজ দ্য তোমার 40th observation, what is the value of the 40th observation in this data? এই যে দেখো 40th observationটা এখানে না, তার মানে এর ভ্যালুটা হচ্ছে 41। এই যে এখানে 3, এর মানে কি ফার্স্ট অবজারভেশন থেকে থার্ড অবজারভেশন পর্যন্ত ভ্যালুটা হচ্ছে 39। এই যে এখানে 20, এর মানেটা কি ফোর্থ, এখানে শেষ হয়েছে 3, তার মানে ফোর্থ অবজারভেশন থেকে 20th অবজারভেশন পর্যন্ত ভ্যালু হচ্ছে 40 এন্ড সো অন। ব্যাপারটা ক্লিয়ার? একটু লিখে ফেলি তাড়াতাড়ি। প্রথমটা হচ্ছে ফার্স্ট থেকে থার্ড, তারপরে হচ্ছে ফোর্থ থেকে 20th, তারপর হচ্ছে 21st থেকে 49। স্যার এরকম হাফ এন আওয়ার পরে তো ক্লাসে আসা যাবে না স্যার, আমি তোমাকে 5 মিনিট পর্যন্ত অ্যালাউ করতে পারি, এরপরে তাই কেন অ্যালাউ ইউ? 1 ঘন্টার ক্লাসে হাফ এন আওয়ার পরে এসে তুমি কি করবা ক্লাসে? ইউ বেটার স্টে অ্যাট হোম। নো স্যার, ডোন্ট রিপিট দিস। 50th থেকে 83rd, তারপর হচ্ছে 84 থেকে 95th। times a specific value comes in data, তাই না? এই যে ফ্রিকোয়েন্সি 3, এর মানে কি? এর মানেটা হচ্ছে 39 এই ডেটার 3 বার আসছে। there are 3 persons যাদের শু সাইজ হচ্ছে 39। তাহলে ফ্রিকোয়েন্সি ডেফিনেশনটা একটু লিখে রাখি। ফ্রিকোয়েন্সি indicates how many times a specific value comes in the data. ওকে স্যার? আচ্ছা, এরপরে কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সিটা আমরা লিখি রানিং টোটাল অফ ফ্রিকোয়েন্সিস। দেখো এটাকে আমরা বলি রানিং টোটাল অফ ফ্রিকোয়েন্সি। তোমাকে যদি আমি বলি হোয়াট ডু ইউ আন্ডারস্ট্যান্ড যে কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি 49, দেয়ার আর 49 অবজারভেশনস যাদের শু সাইজ 41 অর লেস। ক্যান আই সে দ্যাট? আবার শুনো, কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি 49, what does it mean of this data? There are 49 observations যাদের শু সাইজ 41 or less. সো এটা অনেক সময় ছোট ছোট কোয়েশ্চেন থাকতে পারে। তো দেখো এই যে কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি 49, এটা দিয়ে আমরা বুঝি 49 observations have shoe size less or equal to 41। লিখবো সবাই। যদি বলা হয় যে কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি তোমার 49 এর জায়গায় যদি বলা হয় 83, what does it mean? There are 83 observations যাদের শু সাইজ হচ্ছে লেস অর ইকুয়াল টু কত বলো? 42। ভেরি গুড, লেস অর ইকুয়াল টু, ইয়েস, কারণ গ্রেটার তো হবে না। ওকে গাইস, তাহলে আমরা যতটুকু শিখলাম এখন আপাতত ডিসকাশন করলাম, এর উপর বেস করে তুমি এই টেবিলটা নিয়ে কাজ করতে পারবে, এই কোয়েশ্চেনটা নিয়ে। প্লিজ ডু দ্যাট এভরিওয়ান। State the number of boys who are less than 168, less or equal to বলে নেই কিন্তু, দেখছো ধরা খেয়ে গেলাম। কেয়ারফুল, ল্যাঙ্গুয়েজ অফ দ্য কোয়েশ্চেন বুঝতে হবে এবং সেইভাবে কাজ করতে হবে। ডোন্ট বি ইন আ হারি। হ্যাঁ, ভালো মতো কোয়েশ্চেন বুঝতে হবে। তাহলে এখানে আনসার কত হবে? 24। তারপর বলছে রাইট ডাউন দ্য হাইট দ্যাট ইজ দ্য মোস্ট কমন, 169। ভেরি গুড। সো দিস আর দ্য আনসার্স গাইস, প্লিজ চেক ইউর ওয়ান। তাহলে মোটামুটি বোঝা যাবে। হ্যাঁ, ঠিক আছে। আচ্ছা জি, less than 168 centimeter tall,
তো 168 সেন্টিমিটার থেকে লেস দেন কতজন আছে? 24। জি, আসি নেক্সট কাজে। নেক্সট হচ্ছে আমরা গ্রুপ ডেটা। হ্যাঁ, লিখো সবাই গ্রুপ ডেটা। গ্রুপ ডেটার মধ্যে প্রথমে তোমরা এই দুইটা টেবিল লেখো, রাইট ডাউন দিস টু টেবলস। গ্রুপ ডেটার মধ্যে প্রথমেই তোমরা এই দুইটা টেবিল লেখো সবাই, তো যেভাবে আছে তারপর আমি বলতেছি। কপিতে এইটা লিখবা, এটা লিখবা, নিচে একটু জায়গা রাখবা, কারণ এটার আন্ডারে আমরা কিছু পয়েন্টস লিখব। ঠিক আছে, মানে একটা ফুল পেজে স্টার্ট করো, নিউ পেজে, উপরে লেফটে এটা লেখো, রাইটে এটা লেখো, এখানেও কিছু পয়েন্টস লিখবো আমরা, আর এইটার নিচে স্পেস রাখবা, ওইখানে আমরা কিছু জিনিস লিখবো। ঠিক আছে, মানে মনে করো তুমি দুইটা কলাম করতেছো আর কি, এইভাবে কাজ করো। আর একদম রাইট মোস্ট একটু জায়গা রেখো, এখানে ছোটখাটো 2-3টা পয়েন্ট লিখবো আমরা। স্যার স্যার কি ক্লাস? P1 P2 ক্লাস 6টায়। এখানে খেয়াল করো, তোমার একটা ক্লাসের সাথে আরেকটা ক্লাসের মধ্যে দেখো একটা গ্যাপ আছে। 31 এ শেষ হয়েছে, এটা 32 তে স্টার্ট হয়েছে। এখানেও 1 গ্যাপ, এখানেও 1 গ্যাপ। আর এই ডেটার মধ্যে দেখো কোনো গ্যাপ নাই। 65 এ শেষ হয়ে 65 এ স্টার্ট হচ্ছে, 70 তে শেষ হয়ে 70 তে আবার স্টার্ট হচ্ছে, রাইট? তাহলে এই দুইটা ডেটা কেন লেখা হয়েছে বুঝছো? একটার মধ্যে there is no gap between the classes, আরেকটার মধ্যে there is a gap between the classes. ওকে, আচ্ছা, এই যে এই ক্লাসের মধ্যে এদেরকে বলা হয় লিমিটস, লোয়ার লিমিট, আপার লিমিট। আরেকটা জিনিস আছে বাউন্ডারি। যখন গ্যাপ থাকে না তখন লিমিট আর বাউন্ডারি সেম হয়, আর যদি গ্যাপ থাকে তখন লিমিট আর বাউন্ডারি ডিফারেন্ট হয়। আমরা একটু লিখবো প্রথমে পাশে, অল ক্যালকুলেশন ইন গ্রুপ ডেটা ইজ এস্টিমেশন। এই কথাটা কেন লিখলাম একটু বুঝাই। দেখো তুমি এটার এখানে 65 থেকে 70 মধ্যে লিখছো 25। তা আমি যদি এটাকে মার্কস চিন্তা করি, যে 65 থেকে 70 মধ্যে পেয়েছে কতজন? 25। বাট ডু ইউ নো এই 25 স্টুডেন্টস এক্স্যাক্টলি কত পাইছে? উই ডোন্ট নো। আমরা জানি ওদের মার্কসটা 65 থেকে 70 মধ্যে, বাট এক্স্যাক্ট অ্যামাউন্টটা তো জানি না। এই জন্য গ্রুপ ডেটায় তোমাকে যদি কখনো মিন বের করতে বলে, কখনো বলবে না ফাইন্ড দ্য মিন, বলবে এস্টিমেট দ্য মিন। আমার কথা বুঝতে পারতেছো সবাই? দ্যাট ইজ ওয়াই, বিকজ এখানে সব ক্যালকুলেশনই হচ্ছে এস্টিমেশন, দেয়ার ইজ নাথিং এক্স্যাক্ট হিয়ার, কারণ এটার তো স্টার্টিংই হচ্ছে এস্টিমেশন। কথাটা কি বোঝা গেছে স্যার? অনেক ইম্পর্টেন্ট লেসন কিন্তু এটা। ওকে গাইজ, আচ্ছা, সেকেন্ড তোমার লিমিট, আরেকটা হচ্ছে বাউন্ডারি। লিমিট নরমালি আমরা ইউজ করি টু রিপ্রেজেন্ট দ্য ক্লাস। যেমন এইখানে যদি তোমাকে জিজ্ঞেস করি যে সবচেয়ে বেশি ফ্রিকোয়েন্সি কোন ক্লাসের, তুমি বলবা 34 থেকে 36। লিমিট দিয়ে আমরা ক্লাসকে রিপ্রেজেন্ট করি, আর বাউন্ডারি দিয়ে আমরা ক্যালকুলেশন করি। বাউন্ডারি দিয়ে কি করি? ইউজ টু ডু অল ক্যালকুলেশন। বাউন্ডারির সময় কি করতে হয়? বাউন্ডারি ইজ ইউজ টু ডু অল ক্যালকুলেশনস। ঠিক আছে স্যার, এখন আসো আমরা শিখবো বাউন্ডারি কিভাবে বের করে। এই যে এইটার মধ্যে লিমিট আর বাউন্ডারি সেম, কেন বলো তো? কারণ there is no gap. গ্যাপ না থাকলে তোমার লিমিট আর বাউন্ডারি সেম হয়। আমি যদি তোমাকে জিজ্ঞেস করি এই ক্লাসের লোয়ার লিমিট কত? 65, আপার লিমিট কত? 70। নাও ইফ আই আস্ক ইউ এই ক্লাসের লোয়ার বাউন্ডারি কত? স্টিল 65, আপার বাউন্ডারি কত? স্টিল 70। কেন হচ্ছে এটা? বিকজ there is no gap. যখন গ্যাপ থাকবে না বিটুইন দ্য ক্লাসেস, তখন লিমিট যেটা, বাউন্ডারিও সেটাই। ক্লিয়ার এভরিওয়ান? ওকে, আসলে লিখি এটা, এটার আন্ডারে লিখি যে এখানে লিমিট আর বাউন্ডারি সেম না, বিকজ দেয়ার ইজ এ গ্যাপ। এই যে এটা, এখানে কি গ্যাপ আছে, সো লিমিট আর বাউন্ডারি সেম না। আর এইখানে কন্টিনিউটি কারেকশন করতে হয়, কিভাবে করে আমরা দেখবো। আর এইখানে লিমিট আর বাউন্ডারি সেম। লিখে নাও প্লিজ। আচ্ছা, এরপরে দেখো, এই যে মনে করো এখানে টেবিল 2 তে, যেটাতে আমার
নো গ্যাপ, তার মানে লিমিট আর বাউন্ডারি সেম। তো লিমিট আর বাউন্ডারি যখন সেম হবে, তোমাকে যদি আমি বলি 70 to 75, তার মানে 70 to 75 এ আমি যদি বলি লোয়ার লিমিট কত বলো 70, আপার লিমিট কত বলো 75. ইফ আই আস্ক ইউ নাও লোয়ার বাউন্ডারি কত 70, আপার বাউন্ডারি কত? ভেরি গুড। এখানে বাউন্ডারি আর তোমার লিমিট হচ্ছে সেম, বিকজ দেয়ার ইজ নো গ্যাপ ইন টেবিল 2. ওকে গাইস, আচ্ছা এখন আমাদের আপাতত ক্যালকুলেশন করতে যে দুইটা জিনিস লাগবে, একটা হচ্ছে মিড পয়েন্ট আর একটা হচ্ছে ক্লাস বাউন্ডারি। বুঝছো? মিড পয়েন্ট আর ক্লাস বাউন্ডারি। ক্লাস বাউন্ডারিটা আমাদের যদিও এখন লাগবে না, আমরা যখন তোমার কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি গ্রাফ করব, হিস্টোগ্রাম করব, তখন বেশি লাগবে। আপাতত আমাদের লিমিট দিয়েই কাজ হয়ে যাবে। বাট অ্যাকচুয়াল ফর্মুলা যেটা, সেটা একটু লিখে রাখে আসো, যে তোমার ক্লাস উইথ বের করে আপার বাউন্ড মাইনাস লোয়ার বাউন্ড। ক্লাস উইথ কিভাবে বের করে? আপার বাউন্ড মাইনাস লোয়ার বাউন্ড। আর মিড পয়েন্ট কিভাবে বের করে? আপার বাউন্ড প্লাস লোয়ার বাউন্ড ডিভাইডেড বাই 2। আমরা এই ওয়ার্কবুকে যে কাজগুলো করব সেটার মধ্যে আমার মিড পয়েন্টটা লাগবে। আর মিড পয়েন্টের জন্য তুমি যদি বাউন্ডারি ইউজ না করে লিমিট ইউজ করো সমস্যা নাই, আমরা লিমিটই ইউজ করব। আমার কথাটা বুঝতে পেরেছো? আমাদের এই ওয়ার্কবুকের জন্য আমরা শুধুমাত্র মিড পয়েন্টটা নিয়ে কাজ করতে হবে, আমাদের লাগবে এটা। এবং এটার মধ্যে বাউন্ডারি বের করার দরকার নাই, লিমিট নিয়েই কাজ করবা, তাহলে হবে। সবাই কি বুঝতে পেরেছি কথা? গুড। এবার আসো, আমার যখন বাউন্ডারি লাগবে, আমি কি বললাম এই ওয়ার্কবুকে আসলে বাউন্ডারি লাগবে না। নেক্সট ওয়ার্কবুক যখন করবো কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি গ্রাফ, তারপর হিস্টোগ্রাম, তখন বাউন্ডারিজ গুলো লাগবে। সেটা আগে একটু শিখে রাখতেছি কিভাবে বের করতে হয়। আচ্ছা, এটা বের করার টেকনিকটা আগে বলি, তারপর আমরা নোট ডাউন করি। আসো, এই যে গ্যাপ গুলো দেখো তো, গ্যাপ গুলো কত করে? এটা না, এই গ্যাপ না কিন্তু, এই যে একটা ক্লাসের সাথে আরেকটা ক্লাসের যে গ্যাপ 1 করে না, এটা সবসময় 1 থাকবে না, 1ও থাকতে পারে, 0.1ও থাকতে পারে, 0.01ও থাকতে পারে, বাট সবগুলো সেম গ্যাপ হবে। এমন না যে প্রথম দুইটায় 1 গ্যাপ, পরেরটায় 2, পরেরটায় 3, এরকম না, সব 1 হবে, অথবা সব 0.1 হবে। ওকে, গট ইট? আচ্ছা, গ্যাপটা আগে নোটিস করবা, করার পরে গ্যাপ ডিভাইডেড বাই 2 করবে। গ্যাপ ডিভাইডেড বাই 2 করলে কত হবে? এখানে 0.5। তাহলে লোয়ার লিমিট থেকে 0.5 মাইনাস করবা, তাহলে তুমি লোয়ার বাউন্ডারি পেয়ে যাবে। আর আপার লিমিটের সাথে 0.5 অ্যাড করবা, তাহলে তুমি আপার বাউন্ড পেয়ে যাবে। শেষ, সিম্পল। আবার বলি, গ্যাপ 1, গ্যাপ ডিভাইডেড বাই 2 করো 0.5। এবার লোয়ার থেকে 0.5 মাইনাস করবা টু গেট দ্য লোয়ার বাউন্ড, আর আপারের সাথে 0.5 অ্যাড করবা টু গেট দ্য আপার বাউন্ড। আসলে আমরা লিখি, তাহলে মনে থাকবে আরো ইজি। ওকে, এটাকে বলা হয় কন্টিনিউটি কারেকশন। কেন বলা হয় কন্টিনিউটি কারেকশন? কারণ এখন আর কোনো গ্যাপ থাকে না। দেখবো আমরা মনে করো 34 থেকে 36 এই লিমিটটা নিয়ে কাজ করতে চাই, তাহলে এখানে আমাদের লোয়ার লিমিট কত? 34, আপার লিমিট কত? 36, গ্যাপ ডিভাইডেড বাই 2 কত আমাদের? গ্যাপ ডিভাইডেড বাই 2 0.5, তাই? এবার লোয়ার থেকে আমরা যদি 0.5 মাইনাস করি, এই যে দেখো লোয়ার বাউন্ডারি কিভাবে পাবো? লোয়ার লিমিট থেকে 0.5 মাইনাস, তাহলে কত আসে? 34 মাইনাস 0.5, দ্যাট ইজ 33.5। সবাই কি বুঝতেছি মেকানিজমটা? আপার বাউন্ড পাওয়ার জন্য আমরা কি করব? আপার লিমিটের সাথে 0.5 অ্যাড করব। আপার লিমিটের সাথে 0.5 অ্যাড করব, তাহলে কত হবে বলো দেখি? 36.5। আপার লিমিটটা কত? 36, তো এটার সাথে 0.5 অ্যাড করলাম, 36.5। 36.5 লিখে নাও প্লিজ। তাহলে আমার যখন লিমিট হচ্ছে
এই যে দেখো, আমরা যদি এখন এটা নিয়ে চিন্তা করি, এখন তো ফাস্টার কাজ করতে হবে, এত টাইম তো নেওয়া যাবে না। আমি এত কিছু লিখছি কেন? সো দ্যাট ইউ ক্যান রিভাইজ প্রপারলি, ভুলে গেলে যাতে স্টেপ ওয়াইজ দেখতে পারি। গ্যাপ কত? 1 ডিভাইডেড বাই 2.5, লোয়ার থেকে 0.5 মাইনাস আপারের সাথে 0.5 অ্যাড, তাহলে কত হবে? 33.5 থেকে 36.5। নেক্সট ওয়ানটা বলো কি হবে? 36.5 থেকে 39.5। এখন দেখো তো কোনো গ্যাপ আছে? এটাকেই বলা হয় কন্টিনিউইটি কারেকশন, কারণ এখন আমরা এমন ভাবে কাজটা করে ফেলছি, সো দেয়ার ইজ নো গ্যাপ নাও, সো ইট ইজ কন্টিনিউয়াস নাও। বুঝতে পারলাম ব্যাপারটা স্যার? ভেরি গুড। আচ্ছা, এটার কাজটা আমরা নেক্সট দিনই করি, আজকে এটা করতে যাচ্ছি না। আমি পুরো ফর্মুলা দিয়ে তারপর করবো। এটা লিখে কপিতে এটা কমপ্লিট করো, এটাই হচ্ছে আমাদের ক্লাসের আজকে লাস্ট কাজ। আর আবার একটু তোমাদের রিমাইন্ড করিয়ে দেই, স্যার কামিং তোমাদের স্যাটারডেতে যে আরেকটা ক্লাস, সেটা শুধুমাত্র আমি 12টায় যে টাইমটা, ওই টাইমে শুধু ক্লাসটা নিতে পারবো। 12টা থেকে একটা ব্যাচ 1-এর ক্লাস। সো তোমরা একটু কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি নিশ্চয়ই সবাই বের করতে পারছো ইজিলি, রাইট? আচ্ছা, এখানে গ্যাপ কত? আচ্ছা, বাউন্ডারিজ কি এখানে মানে লিমিট থেকে আলাদা হবে না সেম হবে? এটাকে বলো, সেপারেট হবে না, কারণ এখানে কি গ্যাপ আছে। গ্যাপটা কত? হ্যাঁ, 0.1। ভেরি গুড। সো গ্যাপ ডিভাইডেড বাই 2 কত হয়? 0.05। সো লোয়ারের থেকে 0.05 মাইনাস করবো, আপারের সাথে অ্যাড করবো টু গেট দ্য বাউন্ডারিজ, রাইট স্যার? বাউন্ডারিজ গুলো বের করো, তাহলে ক্লাস উইথ তার মিড পয়েন্ট ইজিলি বের করা যাবে। জি, নিশ্চয়ই সবাই বের করতে পারছো ইজিলি, রাইট? আচ্ছা, তাহলে দেখো বাউন্ডারিজ গুলো হচ্ছে আমাদের 4.95 থেকে 5.95, রাইট? এরপরে কত? ভেরি গুড। দেন 6.95 থেকে 7.95, 7.95 থেকে 8.95, 8.95 থেকে 9.95, 9.95 থেকে 10.9। ওকে গাইস? আচ্ছা, ক্লাস উইথ কিভাবে বের করে? একটু আগে ফর্মুলা লিখেছি, আপার বাউন্ড মাইনাস লোয়ার। এটা করলে দেখবা এখানে আসতেছে তোমার 1, এগুলি সবই মনে হয় 1ই আসছে, রাইট? আর মিড পয়েন্ট বের করার ফর্মুলা কি বলছি? আপার বাউন্ড প্লাস লোয়ার বাউন্ড ডিভাইডেড বাই 2। তবে মজার ব্যাপার হচ্ছে লিমিট দিয়েও করলে একই আনসার আসবে। এই যে এটা দিয়ে করো, একই আনসার আসবে, করে দেখো সেম আনসার আসবে। তো নিশ্চয়ই তুমি চিন্তা করতেছো, স্যার তাহলে এই বাউন্ডারি ঝামেলাটা কেন শিখেলেন? আমি তো বলছি এই ওয়ার্কবুক করার জন্য আমাদের বাউন্ডারি লাগবে না। কেন শিখাইছি সেটা নেক্সট ওয়ার্কবুক করার সময় বুঝবা। দেয়ার আর সাম ঝামেলা, যখন বাউন্ডারি নিয়ে কাজ করলে যে মিড পয়েন্ট আসে আর লিমিট নিয়ে কাজ করলে যে মিড পয়েন্ট আসে, দুইটা সেম হয় না। আমার কথা বুঝতে পারতেছো সবাই? এখন আমাদের কাজের সুবিধার জন্য এখন আমি লিমিট দিয়ে মিড পয়েন্ট বের করবো, সমস্যা নাই। বাট নেক্সট ওয়ার্কবুকটা যখন করব, তখন আমি তোমাদের শিখাবো যে কখন লিমিট দিয়ে মিড পয়েন্ট বের করা যাবে না, বাউন্ডারি লাগবেই। এটা শিখাবো পরে। আপাতত তুমি জাস্ট মাথায় রাখবা, মিড পয়েন্ট বের করার জন্য আমরা লিমিট দিয়েই কাজ করতে পারবো ফর দিস ওয়ার্কবুক। ওকে, ঠিক আছে? তারপর আসবে তোমার 6.45, 7.45, 8.45, 9.45, 10.45। আজকে আমাদের এতটুকুই থাকবে। ওয়ার্কবুক থেকে কিচ্ছু করতে হবে না, যেভাবে দিছি এইভাবেই নেক্সট ক্লাসে নিয়ে আসবা। আবার একটু মনে করিয়ে দেই স্যার, স্যাটারডে ক্লাসটা 2টা ব্যাচের একসাথে হবে, 12টা থেকে 1টা, ঠিক আছে? 5টা